বলি মা, এই মাছের মাথাটার দিকেই যেন আপনার নজর। এমন করে তাকিয়ে আছেন, মনে হচ্ছে এখনই হাঁড়িটা টেনে নেবেন। আহ বৌমা, এসব কি কথা বলছো? লোকে শুনলে যে নিন্দে করবে জানি। তুমি মাছের মাথা পছন্দ করো, তবু বলি মা, তোমার শ্বশুর মশাই অনেক দিন হলো এমন বড় মাছের মাথা খাননি। বলে আজ একটু তোমার শ্বশুর মশাইকে মাছের মাথাটা খেতে দাও না মা। আহা, বলিহারি, শখ কত আবার মাছের মাথা খাবে? কি গো, তুমি এসব চুপচাপ বসে শুনছো কেন? কিছু বলতে পারছো না? তোমার গুণধর মাকে কিছু বলো। অবশ্য বলবেই বা কি, সারাদিন খেটে খুঁটে ডাল ভাতই জোটে না, আজ একটু মাছ এনেছো, অমনি তোমার বাবা মায়ের নজরটা পড়েছে মাছের মাথার ওপর। ওরে কানাই, তোর বউ এসব কি বলছে রে বাবা? তুই এসব শুনে কি এমন করে ঘাপটি মেরে বসে থাকবি রে? গায়ত্রী, চুপ করো। বৌমা যা বলছে বলুক, আমরা কি আর করতে পারি? বসে বসেই তো তাদের উপর নির্ভর হয়ে আছি। হ্যাঁ, তাই তো বসে বসে খেয়ে আপনারা আমার সংসারটাই ধ্বংস করে ফেলেছেন। আপনারা না থাকলে এতদিনে আমার গলায় একটা সোনার হার ঝুলে যেত। কাজল, অনেক হয়েছে। মেয়েটা ঘরে ঘুমাচ্ছে তো, আর এই রোজ রোজ তোমাদের এসব আমার ভালো লাগছে না। বলে তা ভালো লাগবে কেন? তোমার আশকারাতেই তো তোমার মা আমাদের ঘরে চেপে বসেছে, দেখতে পাচ্ছ না নাকি? আহ বাবা, তোর বউয়ের এসব কথা যে আমার আর বুকে সইছে না। ওগো, তোমার মুখ চেয়ে একটু মাছের মাথাটা তুলে দিতে পারলাম না গো, কি কপাল আমার। গায়ত্রী, এতে তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? সব দোষ তো আমার কপালের। আমি আর তেমন কাজকর্ম করতে পারলাম না, এজন্য পুরোটা ছেলের সংসারে বসে বসে খেতে হচ্ছে। কথা তো শুনতে হবেই বৌমার। সবই বুঝলাম, কিন্তু ছেলেটার তো সে আমাদেরই। দেখলে গো, বৌমার কথার ওপরে একটু টু শব্দ করলো না। সব কিছুই আমি বুঝি গো গায়ত্রী, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝলে? কি সিদ্ধান্ত নিয়েছো বলো দেখি শুনি। বাহ, ঘরের ভিতর কি নিয়ে এমন আলাপ চলছে শুনি? আমাদের থেকে আবার কিছু খোলার ধান্দা করা হচ্ছে বুঝি? কাজল, যখন তখন তুমি শুরু করে দাও। বাবা মায়ের সঙ্গে এমন সব সময় করতে পারো না তুমি। ওরে বাবা, এই যে দেখছি কাটা ঘায়ে নুনের ছিটা। তোমার বাবা মায়ের জন্য তুমি আমার ওপরে এমন কথা বলছো? আমি নিজেই আজ মিনুকে নিয়ে একদম বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। আহ বাবা মা, তুমি এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করো না তো। এইসব তো দেখতে একদম ভালো লাগে না। হ্যাঁ বৌমা, তোমরা আমাদের জন্য নিজের মধ্যে অশান্তি তৈরি করো না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে তোমার আর আমাদের সঙ্গে আর অশান্তি হবে না। তা কি এমন সিদ্ধান্ত নিলেন যে একদম চিরতরে আপনাদের থেকে আমরা মুক্তি পাবো? বৌমা, উনি তোমার শ্বশুর মশাই হন, ওনাকে সম্মান দিয়ে কথা বলো। ও গায়ত্রী, একটু চুপ করো। বৌমা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা এ বাড়ি ছেড়ে পুরনো ভিটে গিয়ে আলাদা করে সংসার করব। আমার জন্য তোমাদের এত অশান্তি সহ্য করতে হবে না মা। না না দাদু, তুমি আন্টিটা কোথাও যাবে না। তোমরা চলে গেলে তোমাকে রোজ রাতে কে গল্প শুনে ঘুম পাড়িয়ে দেবে বলো তো? গায়ত্রী, সব আমার জন্যই গো। কেন যে এমন সিদ্ধান্ত নিতে গেলাম? আজকে কয়েকদিন হলো একবেলা খাবার জুটছে তো আর এক বেলা নেই। ওখানে থাকলে যদি ও কথা শোনাতো, তারপরও তো দুমুঠো খাবারও জুটতো গো। আহা, কেন শুধু শুধু নিজেদের দোষ দিচ্ছ?
দেখলে না, বাড়ি ছেড়ে বেরিয়ে আসার সময় নিজের পেটের ছেলে হয়েও কানাই একবারের জন্যেও আটকায়নি। চলে এসেছি, ভালোই করেছি। তুমি এত ভেবো না, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে গো। কি আর ব্যবস্থা হবে গো গিন্নি? বিধাতা যে আমাদের কপালে একদম সুখ লেখেননি। যদি সুখ লিখত, আজ কি আর নিজের ছেলের সংসার থেকে এমন করে বেরিয়ে আসতে হতো? তুমি ঠিকই বলছো। সত্যি বুঝি বিধাতা আমাদের কপালে সুখ লেখেনি? ঘরে যে দুমুঠো মুড়ি ছাড়া আর কিছুই নেই গো। বাকি দিনগুলো আমরা কেমন করে পার করব? আমারও আর মাথা কাজ করছে না গো গিন্নি। শরীরটাতে যদি একটু আগের মতো জোর থাকতো, তাহলে যে দিব্যি কোনো একটা কাজ জোগাড় করা যেত। কিন্তু সেই জোর আর শক্তি যে এখন আর নেই। আহ, আমি যে একটু কারো বাড়িতে গিয়ে কাজ করে দুমুঠো ভাত জোটাবো, তাও যে সম্ভব নয়। লোকে নিন্দে করবে এই বুড়ো বয়সে এসে কানাইয়ের মা অন্যের বাড়িতে খেটে খাচ্ছে। শেষমেশ এসবের প্রভাব আবার মিনুর ওপরেই পড়বে। বিধাতা, তুমি কোনো ব্যবস্থা করো আমাদের। এ কষ্ট যে আর সইছে না। আমার মনের মধ্যে কেমন করছে গো। আসার সময় মিনুটা কিভাবে চেপে ধরলো, বলছে দিদা দিদা তুমি যেও না। আরে সে কথাগুলো এখনো শুধু কানে বাজছে। গিন্নি, এসব ভেবে কষ্ট পেও না। ওরা যেন সুখে শান্তিতে থাকে, এটাই তো আমাদের চাওয়া। বলি এতক্ষণে তোমার ফেরার সময় হলো? আজ না সন্ধ্যের আগেই তোমার বাড়ি ফেরবার কথা ছিল। গিন্নি, জানাই তো, কাজে গেলে আসতে চাইলি তো আর আসা যায় না। কাজটা মহাজনের কাছে ঠিকঠাক লাগলে তারপরেই টাকা খানা হাতে পাওয়া যায়। তা তুমি টাকা না নিয়ে চলে আসতে বলছো নাকি? উফ, তোমার এসব মস্ত করা আর ভালো লাগে না। বলি ঠিক মতো তো বাজার টাজার করতেও পারো না। এদিকে বাপ মা বিদায় হয়েছে, তারপরও একটু খেটে খুঁটে যে আমাকে একটা সোনার হার গড়ে দেবে, তারও কোনো খবর নেই। আহা গিন্নি, আর কত বাবা মায়ের নামে এসব বলবে? তোমার জন্যই তো তারা চলে গেছেন। আর রইলো তোমার সোনার হার, দেখছই তো সংসারে কত টানাটানি চলছে। এ, ওরা একটা ভবিষ্যৎ, ছেলেগুলো বড় হচ্ছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। এখন এসব স্বপ্ন দেখা চলবে বলো তো? হয়েছে হয়েছে, বুঝেছি। তুমি যে গড়িয়ে দেবে না সেটা বললেই হয়। এই যা, আমি আবার কখন এটা বললাম এমনটা? কিরে নগেন, যে কাজটা তোকে দিয়েছিলাম সেটা কি সম্পূর্ণ করেছিস, নাকি এবারও কাজ অসমাপ্ত করে এসেছিস? কর্তা মশাই, একদম পুরো কাজ খালাস করে এসেছি, কোনো চিন্তা নেই। বেশ বেশ। তবে আরও এমন মানুষ কোথায় পাওয়া যায় সেটা খোঁজ লাগাও, বুঝলে? এমন অসহায় মানুষদেরকে তো আমাদের প্রয়োজন। আগে ঠিক আছে কর্তা মশাই, তবে আমার সদা মনে আর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন, বলে ফেলো দেখি। আপনি এত অসহায় মানুষদেরকে দিয়ে কি করবেন? এটাই তো আমি বুঝে উঠতে পারি না। তুই যদি সবই বুঝতিস, তাহলে তো সরকার সরপঞ্চ তুই হতিস, আমি না। কে না, মানে আপনি এসব কি বলছেন কর্তা মশাই? কোথায় আমি আর কোথায় আপনি? আমি তো সামান্য আপনার এক অনুচরী, মানে অনুচর মাত্র, আর কিছু নয়। জানতে যখন চেয়েছিস তখন শোন। এসব অসহায় মানুষদের দিয়ে খুব সহজেই কাজ করানো যায়, বুঝলি? এমন মানুষ থাকলে আর বেশি পয়সা ছেটাতে হয় না। ভালো পরিকল্পনা তো কর্তা মশাই, এমন বুদ্ধি শুধু আপনার মাথাতেই আসতে পারে। তুই এটা আমার নামে সুনাম করছিস না অন্য কিছু বলতে চাইছিস? কথাখানা কিন্তু কেমন যেন অন্যরকম শোনাচ্ছে। মানে কথা সুনামি করছি, এই মানে। কি গো গিন্নি, তুমি এতক্ষণ ধরে কি চিন্তে করে যাচ্ছ বলো দেখিনি? দাঁড়াও না একটু। দেখো দেখি কাণ্ড।
মাজার ব্যথায় কোমর ঘোরাতে পারছি না, আবার তুমি বলছো দাঁড়াতে। তুমিও না কষ্টের মাঝে এমনভাবে হাসাও যে কি আর বলি। আরে গিন্নি, হাসিটাই যে জীবনের সবচেয়ে বড় ওষুধ। হ্যাঁ, একদম ঠিক বলেছ। সংসারে যত দুঃখ আসুক না কেন, মানুষ যদি একটু হাসতেও না পারে, তাহলে সেই জীবন যেন আলোহীন ঘরের মতো হয়ে যায়। এই তো বুঝেছ। তা গিন্নি, খাওয়ার মতো কিছু আছে ঘরে? না গো, যে দুমুঠো মুড়ি ছিল সে তো কাল তুমি গুড় মিশিয়ে খেয়ে ফেলেছ। এখন ঘরে আর কিছুই অবশিষ্ট নেই। তবে আমি একটা কথা ভেবেছি, জানি না তুমি তাতে রাজি হবে কিনা, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় আমার চোখে পড়ছে না গো। তা কি ভেবেছ বলো দেখি শুনি। শোনো তবে, কোমরের ব্যথার কারণে কোনো কাজকর্ম তুমি করতে পারো না। এদিকে আমি মেয়ে মানুষ, আমাকে দিয়ে অন্য কোনো কঠিন কাজও তো হবে না। তবে একটা জিনিসে আমি খুব পটু, এটা তো তুমি জানো। আমি সেটাই কাজে লাগাতে চাচ্ছি গো। সব কথাই ঠিক আছে গো, কিন্তু তুমি যে কাজের কথা বলছো সেটি ঠিক কি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না গিন্নি। আরে রান্না গো রান্না, তুমি তো জানোই আমার হাতের রান্না কত সুস্বাদু হয়। তাই ভাবছি এই গুণটাই কাজে লাগাই। আলপাড়ের সামনে একটা ছোট ভাতের হোটেল খোলা যাক, তাতেই আমাদের সংসার চালানো যাবে। ভাতের হোটেল? অবশ্য বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, কিন্তু গ্রামের লোকজন কি বলবে বলো দেখি। এই শেষ বয়সে আমরা ভাতের হোটেল দেব? আর খালপাড়ের কোনো লোকই খেতে আসবে আমাদের হোটেলে? একবার তো চেষ্টা করেই দেখা যাক না। আর একটা জিনিস লক্ষ্য করেছো কি, যত দিন মজুর আর কৃষক দাদা আছেন তারা সবাই বড় বাজারে দুপুরে খাবার খেতে যায়, কিন্তু আমরা যদি খালপাড়ে একটা হোটেল খুলি তাহলে তারা কি আর দূরে গিয়ে খাবে? সবাই তো আমাদের কাছেই আসবে। ঠিক আছে গো গিন্নি, বিধাতার উপর বিশ্বাস রেখে একটিবার চেষ্টা করাই যাক। কি গো বৌদি, জল নিয়ে বাড়ি ফিরছো বুঝি? হ্যাঁ, তা সব কিছু ঠিকঠাক চলছে তো? এই চলছে আর কি দাদা। মিনুর বাবা তেমন কাজকর্ম নেই, কদিন থেকেই ঘরে বসা। আহা, এই তো ভারী কষ্টের কথা। কিন্তু বৌদি, গায়ত্রী কাকি তো বেশ সুখেই দিন কাটাচ্ছে, খবরটা এখনো পাওনি বুঝি? এসব কি বলছো দাদা? আমি যে কিছুই বুঝতে পারছি না। আরে বৌদি, তোমার শাশুড়ি মা খালপাড়ে একটি ভাতের হোটেল খুলেছে। রোজই খদ্দেরের ঢল পড়ে সেখানে। ওদের কষ্টের দিনগুলো যে এখন আর নেই। সে কি, এসব তো আমি একদমই জানতাম না। এই জন্যই তো তোমাকে খবরটা দিলাম। তা বলছি কি বৌদি, তুমি না হয় কর্তামশাইয়ের কাছে গিয়ে একটি সরকারি হোটেল খোলবার বিষয়টা নিয়ে কথা বলো, বুঝলে? তাহলে তোমার হোটেলের খাবারের দামও কম হবে আর খদ্দেরও বেশি হবে। বাহ, নগেন্দা বুদ্ধিটা বেশ দিয়েছো, কিন্তু এতে তোমার লাভ কি বলো দেখি? না মানে ওই আর কি, মানে যা বিক্রি হবে সেখান থেকে আমাকে না হয় 3 ভাগের 1 ভাগ দেবে। এটা কেমন হলো গো নগেন্দা? তোমাকেই যদি 3 ভাগের 1 ভাগ দিই তবে আমার কি ভাগ থাকবে? ওসব আমি জানি না, সে তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। 1 ভাগ তো আমাকে দিতেই হবে, আর নয়তো আমি সকলকে বলে দেব যে তুমি কাকিমার হোটেলের উন্নতি দেখে হিংসেতে জ্বলে নিজের হোটেল খুলে বসেছো। না না, সেসবের দরকার নেই, তুমি যা বলছো তাই হবে। তা বেশ বেশ, তবে এবার আমি চলি। হ্যাঁ, কি গো, আজ হিসেব করে কত বিক্রি হলো? হ্যাঁ, ভালোই হয়েছে গো গিন্নি, এই 5,000-এর মতো। বেশ ভালোই হয়েছে দেখছি। এভাবে চলতে থাকলে তো আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে গো। হ্যাঁ, তা তো যাবে বটে, কিন্তু আমার মনটা কেমন যেন করছে গিন্নি। শুনলাম কানাইয়ের কয়েকদিন ধরে কোনো কাজকর্ম নেই। কে জানে যে 4টে ভাত খেতে পারছে কিনা সে।
সে কি বলছো? কিন্তু ওরা তো চেয়েছিল আমরা আলাদা হয়ে যাই, সেটাই তো তারা এখন সফল হয়েছে। তারা কেমন আছে বা নেই সে নিয়ে তুমি কষ্ট পেও না গো। গিন্নি, তোমার বিষয় যতই ভাবি যেন নতুন করে আবার কিছু না খুঁজে পাই। নিজের মা হয়ে বুকের ভেতরের কষ্টগুলো লুকিয়ে রেখেও তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ গো। কি আর করবো গো, দুজনেই যদি ভেঙে পড়ি তাহলে চলবে কেমন করে? ঠিকই বলেছ। গিন্নি গো, একটা কথা বলবার ছিল। তা কি কথা বলো দেখি। শ্যামল খবর দিয়েছে কালকে নাকি দক্ষিণকার থেকে কিছু দিনমজুর আমাদের গায়ে কাজ করতে আসবে। তারা আমাদের হোটেলে খবর পেয়েছে, তা শ্যামলকে জানিয়েছে সবাই আমাদের হোটেলেই খেতে আসবে। বাহ, তাহলে তো কাল অনেক বেশি রান্না করতে হবে। হ্যাঁ গো, বেশ জমিয়ে সব কিছু রান্না করবে। হ্যাঁ। কি ব্যাপার কাজল না তুমি, কানাইয়ের গিন্নি? আগে হ্যাঁ কর্তা মশাই, আমি একটি আবেদন জানানোর জন্য আপনার কাছে এসেছি। বলো তো কি বলতে চাও? কর্তা মশাই, আমি খালপাড়ে একটি সরকারি ভাতের হোটেল খুলতে চাই। যদি আপনার অনুমতি হয় তাহলে আর কি। বেশ, ঠিক আছে, অনুমতি দেওয়া হবে। তবে হোটেল চালাতে প্রতি মাসে 2000 টাকা কর দিতে হবে। যদি রাজি থাকো তবে আর কোনো সমস্যা নেই, খুলতে পারো। 2000 টাকা কর্তা মশাই? বৌদি রাজি হয়ে যাও, এতে তোমারই লাভ। একবার ভেবে দেখো, গ্রামের লোকজন যখন জানবে তোমার খোলা হোটেলটি সরকার সরপঞ্চের অনুমতিতে করা, এটি সরকারি হোটেল, তবে দেখবি আর কোনো খরিদ্দারের কমতি হবে না। আচ্ছা ঠিক আছে, বেশ। বেশ বেশ, আর কিছু বলবার আছে? না কর্তা মশাই, তবে এবার আমি চলি। দেখছো গো, আমাদের সঙ্গে টেক্কা দিতে বৌমা সরকার সরপঞ্চের কাছ থেকে অনুমতি নিয়ে সরকারি হোটেল খুলেছে। হ্যাঁ গো, তা তো দেখছি। সকাল থেকে কোনো খদ্দেরও এ মুখো ভিড়ছে না। যাক, নিজেদেরই মানুষ, করে খেতে পারলে খাক গিন্নি, ওদের করে খেতে দাও। বাহ বৌদি, আরে ওদিকে কাকা, এদিকে আবার তুমি হোটেল খুলে বসেছো। তা তুমি কত করে রাখছো গো প্রতি প্লেট? সব খাবার সস্তায় গো শ্যামলদা, মাত্র 40 টাকা প্লেট। সাথে ডাল সবজি যা চাইবে সব পাবে। আরে এত কমে দিচ্ছ বৌদি? এবার তো দেখছি তোমার হোটেলে খরিদ্দারের অভাব হবে না। কর্তামশাইয়ের অনুমতি নিয়ে হোটেল খোলা হয়েছে, এই জন্য সকল খাবারের দাম সস্তা, বুঝলে? এ কথা গ্রামের সকলকে জানিয়ে দিও, কেমন? ঠিক আছে গো নগেনদা, ঠিক আছে। তোমার সন্ধানই করছিলাম। বলছি, তুমি কি সর্বনাশটাই না করলে দাদা। তোমার কথা শুনে আমি গ্রামের সকলকে কাজল বৌদির হোটেলে খাবারের কথা জানিয়েছিলাম, আর এখন বেশিরভাগ মানুষ সেই হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সে কি বলছো? তবে এইসব বিষয় আমি কিছু জানি না, বুঝলে তো? যা বলবার তুমি গিয়ে কাজল বৌদিকে বলক্ষণ। দেখি আমার তার কাছে মানে যেতে দাও, দেখি চলো। মামা, তুমি এসব খাবারে কি মেশাচ্ছ গো মা? আহ, বেশি কথা বলিস না, তুই এসব বুঝবি না। তুই বাইরে খেলতে যা দেখি। না মা, আজ আমি শুনবই। তুমি রোজ এসব কি মেশাও খাবারে? আরে বোকা মেয়ে, এসব খাবারে দিলে খাবারটা আরো সুস্বাদু হয়, এই জন্য দিচ্ছি, বুঝলি? আচ্ছা, এই জন্য তুমি রোজ এসব খাবারে দাও? হয়েছে, আর এসব নিয়ে কথা নয়। বাইরে যখন যাবি একদম চুপ করে বসে থাকবি। আমি পুকুর থেকে একটু জল নিয়ে আসি। কি গো নগেনদা, এত সকালে যাচ্ছ কোথায়? বৌদি, সেসব কথা বাদ দাও। তুমি কি সর্বনাশী কাণ্ড করেছো সেটা বলো তো।
তোমাকে বলেছিলাম খাবারে অল্প পরিমাণে মেশাতে মানে তুমি দেখছি বেশি করে মিশিয়ে ফেলেছো। এ গ্রামের মানুষ সব তোমার হোটেল থেকে খাবার খেয়ে যে প্রায় সকলে অসুস্থ। কি কি হচ্ছে সব? এ কি বলছো গো নগেনদা? এ তো ভারী চিন্তার বিষয়। চিন্তার বিষয় নয় শুধু বৌদি, গ্রামে তো মানে গ্রামবাসী তো চটে আছে, তার সাথে যদি একবার এ খবর কর্তামশাইয়ের কানে যায় তাহলে যে একেবারে খবর খারাপ করে ছেড়ে দেবে। মা এখনো এলো না কেন? আমার তো বেশ খিদে পেয়েছে। কি করি এখন? হ্যাঁ, বুঝতে পেরেছি। মা বলেছিল তখন যেগুলো মিশিয়েছিল ওসবের কারণে নাকি খাবার সুস্বাদু হয়। আমি বরং একটুখানি খেয়েই দেখি। এ কি বৌদি, তুমি যা করলে গো! এখন তোমার এমন নিষ্ঠুর কর্মে এবং লোভের তোমার নিজের মেয়ে প্রাণ সংশয়ে পড়েছে, বুঝলে? এসব কি বলছো কে শ্যামলদা? খুলে বলো কি হয়েছে মিনুর? এখন সেসব বলবার সময় নেই। আমার সাথে তাড়াতাড়ি গায়ত্রী কাকিমার বাড়িতে চলো, সেখানেই সবাই আছে। মা মিনু, কি হয়েছে মা তোর? কই রে মা? মামা, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। কেন রে মা, কি হয়েছে আমাকে খুলে বল। ও মা, আপনি বলুন না মিনুর কি হয়েছে। আমি আর কি বলবো বৌমা, তুমি যে কাজ করেছো এতে আজ তোমার নিজের মেয়েরই আবিদাতা। কেউ আমাকে কিছু তো বলো, কি হয়েছে মিনুর? এখন আর চিন্তার বিষয় নেই, ও ঠিক আছে। কিন্তু ডাক্তারবাবু বলেছেন পেটের ব্যথায় মানে ব্যথাটা কমতে সময় লাগবে। কিন্তু বাবা, ওর এমন অবস্থা কি করে হলো? মামা, আমি তোমার রান্না করা পাতিলের খাবার থেকে একটু খাবার তুলে খেয়েছি গো। তুমি তো বলেছিলে ওসব খুব সুস্বাদু হয়, কিন্তু তারপর হঠাৎ কেমন যেন মাথা ঘুরে গেল মা। আর চোখ খুলে দেখি আমি দিদার কোলে শুয়ে আছি। হায় রে মা, তুই ওসব কেন খেতে গেলি রে? আমি কেমন সর্বনাশ করে ফেললাম। নিজের স্বার্থে চক্রান্ত করেছিলাম, আর আজ তার ফলে আমার পেটের সন্তান বিছানার কাতই হয়ে শুয়ে আছে। আজ যদি গায়ত্রী কাকিমা তোমার বাড়ি না যেত না, তবে আজকে মিনুর কি যে হতো কে জানে। যাক, যাদের তুমি এতদিন সহ্য করতে পারতে না, সেই মানুষগুলোর কারণেই আজকে তোমার তোমার মিনু তোমার চোখের সামনে সুস্থ সবল হয়ে আছে বৌদি। বাবা মা, আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের সাথে আমি খুব অন্যায় করেছি। লোভে পড়ে আমি আপনাদের হোটেলের সঙ্গে টেক্কা দিতে নিজের হোটেল খুলেছিলাম, আর বেশি লাভের আশায় খারাপ খাবারের সুগন্ধি মিশিয়ে মানুষকে খাইয়েছি। আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আপনারা আমাকে মাফ করে দিন বাবা মা, আমি সত্যি অনুতপ্ত। আমাদের কাছে মাপ চাইতে হবে না বৌমা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো সেটাই বড় কথা। তবে জীবনে আর যেন এমন ভুল না হয় এটুকুই মনে রেখো। ঠিক আছে মা, আমি সর্বদা মনে রাখবো। মামা, এবার তো সব ঠিক হয়ে গেছে, তবে কি এখন থেকে দাদু আছে যে আমাদের সাথে থাকবে? হ্যাঁ রে মা, এখন থেকে আমরা সকলে একসাথে মিলেমিশে থাকবো। কি মজা, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। পাগলি দিদি ভাই আমার।